বিদ্যুৎকে খুঁজে বের করে পুলিশের হাতে তুলে দিল বাণী। সম্পূর্ণটা জানতে ভিডিওটাতে একটি লাইক করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যায় অনিরুদ্ধ প্রথমে একটা প্রমাণ দেওয়ার পর জজ সাহেব জিজ্ঞেস করে আর কি প্রমাণ আছে। তো তখন অনিরুদ্ধদের কাছে যে ফোন নাম্বারে ফোন এসেছিল বারবার করে হুমকি দিচ্ছিল অনিরুদ্ধকে, তো সেই নাম্বারের কথা জজ সাহেবকে বলে। অ্যাডভোকেট মান্না সেটা নিয়েও তো আজে বাজে কথা বলতে থাকে যে এটা হয়তো ওদেরই নাম্বার, ওরা টাইম নেওয়ার জন্য এসব করছে। জজ সাহেব তো সবার কথা শুনেই বুঝতে পারে যে এখনো অবধি প্রমাণ পাওয়া বাকি আছে, কারণ প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি বলেই তাই দুই অ্যাডভোকেটকেই কিছুদিন সময় দেয় আরো তথ্য প্রমাণ জোগাড় করার জন্য। এরপর বাণীরা একটা প্ল্যান করে যে তানিয়ার মুখ থেকে কথা বলাবে। তো সেই কারণেই বাণী বাড়িতে গিয়ে ঘরটাকে সুন্দর হোলির দিন যেমন সাজানো হয়েছিল ঠিক ঘরটাকে সেইভাবে সাজানো হয়। সেখানে নকুল, নমিতা, অন্তরা ওরা সবাই আসে। একটু পরে প্রিন্সেসকে সুন্দর করে সাজিয়ে নিয়ে আসে। বাণী প্রিন্সেসকে জিজ্ঞেস করছে, মামাম সাজানোটা কেমন হয়েছে? ভালো হয়েছে? একেবারে দোলের দিনের মতো হয়েছে না? ওই দিন যা যা হয়েছিল, পলাশ ফুল এনে হাতে দেওয়া হয়েছিল, হোলি খেলা হয়েছিল যাতে তানিয়া কথা বলে একটু মুখ ফুটে। ঈশানীও সেখানে এসেছে, ওদের সঙ্গে অ্যাড হয়েছে। তানিয়া তো যত সিনগুলো দেখছে তত আরো ভয়ে একেবারে গুটিসুটি হয়ে যাচ্ছে, কিন্তু মুখ থেকে ওর একটা কথা বেরোচ্ছে না। এরপরে ওখানে যেমন নাচ গান হয়েছিল তেমন বাণী আর অন্তরা মিলেও তানিয়ার সামনে নাচ করে। তানিয়া তো তবুও মুখ খুলছে না, সবাই চিন্তায় পড়ে গেছে। বাণী তখন অন্তরাকে একটা মুখোশ আনতে বলে। বাণী যে এসে মুখোশটা পরে তানিয়ার সামনে আসে, এবার তানিয়া দেখেই তো আরো ভয় পেয়ে যায়। ভয় পেয়ে সঙ্গে সঙ্গে টেবিলের তলায় লুকিয়ে পড়ে। কাঁদতে শুরু করেছে তানিয়া। তো বাণী গিয়ে প্রিন্সেসকে বের করে যে কিচ্ছু হয়নি, এসব সান্ত্বনা দিচ্ছে। তো তানিয়া তো কিছু বলার চেষ্টা করছে, বাণী জিজ্ঞেস করছে কিছু বলবে মামাম? ও তো তখন ভাবছে যে হোলি দিন কি হয়েছিল ওখানে। তানিয়া তখন বিদ্যুতের কথা ভাবতে ভাবতেই হঠাৎ করেই বাবা বলে চিৎকার করে ওঠে। বাণী সঙ্গে সঙ্গেই তানিয়াকে জড়িয়ে ধরে। এরপর আবারও সকলে কোর্টে যায়। জজ সাহেব অনিরুদ্ধকে বলে যে এবার কি প্রমাণ পেয়েছেন আপনি বলুন। প্রিন্সেসকে তারপরে আনা হয় কাঠগড়ায়। প্রিন্সেস তো ওর বাবাকে যদি মেরে ফেলে অনিরুদ্ধকে, সেই ভয়ে তো মুখই খুলছে না। বাণী অনেকবার চেষ্টা করেছে কিন্তু খুলছে না। অনিরুদ্ধ তখন বাণীকে জানায় যে ওকে ছেড়ে দাও, প্রিন্সেসের উপরে চাপ পড়বে। তো জজ সাহেব তারপর যখন রায় ঘোষণা করবে তখন তো প্রিন্সেসের অনিরুদ্ধের সঙ্গে কাটানো সমস্ত মুহূর্তের কথা মনে পড়ে আর কাঁদতে কাঁদতে বাবা বলে চিৎকার করে ওঠে। অনিরুদ্ধও ইমোশনাল হয়ে পড়ে। তানিয়া ছুটতে অনিরুদ্ধকে গিয়ে জড়িয়ে ধরে। অনিরুদ্ধর সামনেই তারপরে প্রিন্সেস মুখ খোলে যে প্রিন্সেসকে বলেছে যে অনিরুদ্ধকে ওরা মেরে ফেলবে সবাই মিলে। শুধুমাত্র যে অনিরুদ্ধকে মারবে তাও না, বাড়ির সকলকে, বাণীকেও মেরে ফেলবে। সেই কারণেই প্রিন্সেস আরো মুখ খুলছিল না। তখন অ্যাডভোকেট মান্না সেটা নিয়েও আবার জজ সাহেবকে বলে যে বাদী পক্ষের অভিযুক্ত বাচ্চাকে কথাগুলো শিখিয়ে ওকে এই কথাগুলো বলাচ্ছে। তখন অনিরুদ্ধ জজ সাহেবকে জানায় যে বাচ্চারা কখনো মিথ্যে বলতে পারে না। তখন অ্যাডভোকেট মান্না জজ সাহেবকে বলছে ওরা হয়তো মিথ্যে বলতে পারেনি কিন্তু ওদেরকে এটা শেখানো হয়েছে। আর জজ সাহেবও সেটা বিশ্বাস করে। তো সেই কারণে উনি রায় ঘোষণা করার আগেই 1 ঘন্টা মধ্যাহ্নভোজে বিরতি দেন। জজ সাহেব ওখান থেকে চলে যায়। তখন নকুল সবাইকে বলছে কেসটা কেমন একপক্ষ হয়ে গেল না? জানি বলছে হ্যাঁ সেটা তো হয়েছে, তবে মধুরী থাকলে ও তো কিছু কথা বলতে পারতো যেখানে তানিয়ার কথাটাকে যোগ্য বলে মানা হতো। অনিরুদ্ধর আজকে খুব খুশি যে ও কি হবে কেসে, ও জিতবে না ওকে জেলে যেতে হবে সেসব ও কিচ্ছু জানে না, কিন্তু এতদিন পর ওর কেসটা লড়ার সাফল্য হয়েছে কারণ তানিয়া ওকে বাবা বলে ডেকেছে, ওকে জড়িয়ে ধরেছে আবারও। তাই অনিরুদ্ধকে কোর্ট এবার যা শাস্তি দিক ওর আর কোনো আফসোস নেই, ও মাথা পেতে নেবে, ওর আর কোনো কষ্ট নেই। কিন্তু বাণী তো এত সহজে অনিরুদ্ধকে কষ্ট পেতে দেবে না। অযথা মিথ্যে যে কোনো দোষী করেনি তাকে তো কখনোই জেলে পাঠাতে দেবে না। তাই বাণী তো অনিরুদ্ধকে নির্দোষ প্রমাণ করবেই। এদিকে কুয়াশা মৌলির কানে কানে বলছে যে এবার তো কেসটা আমরাই জিতে যাব, খবরটা আসল লোককে দিয়া। সেদিকে ঈশানী সেটা লক্ষ্য করেছে অনেকবারই। তো মৌলিকে গিয়ে বলছে এই মেয়েটার সঙ্গে তোমার কি কথাবার্তা বলো তো, সবসময় গুজগুজ ফুসফুস করে, অনেক তো বড় হয়েছো, মানুষ চিনতে শেখোনি নাকি? কুয়াশা গায়ে লাগে কথাটা, খুব ওখান থেকে বেরিয়ে যায়। কুয়াশা বেরিয়ে যেতেই বাণী গিয়ে এবার কুয়াশাকে চেপে ধরেছে যে বিদ্যুৎ কোথায় আছে সেটা জানার চেষ্টা করছে। কুয়াশা মুখ খুলছে না, বাণী একটা লাঠি নিয়েছে যে পিটিয়ে পিটিয়ে ওর মুখ থেকে বের করবে যে বিদ্যুৎ কোথায় আছে। তখনই তো বাণীর ফোনে অনিরুদ্ধর বান্ধবী ইপসিতা ফোন করে। তো ওকে তো বাণী নাম্বার দিয়েছিল বিদ্যুতের ট্রেস করার জন্য। তো ইপসিতা জানায় ওই নাম্বারটা অন হয়েছে, বিদ্যুৎকে ট্র্যাক করতে পেরেছে, আর সেটা হলো চড়কের মেলার মাঠে।
বানি খবরটা পেয়ে ফোনটা রেখে দেয়। অন্তরা তখন এসে বানিকে বলছে আবার কিছু গন্ডগোল করেছে নাকি। বানি বলছে হ্যাঁ, এক্ষুনি আমাদের চড়কের মাঠে যেতে হবে। এবার কথাটা শুনি তো কুয়াশার চোখ হা হয়ে গেছে, বড় বড় হয়ে গেছে ভয় যে যদি বিদ্যুৎকে ধরে ফেলে। বিদ্যুৎ তো ওখানেই আছে ছদ্মবেশ নিয়ে। ওরা চলে যায় সেই চড়কের মেলায়, কিন্তু ওখানে এত লোক, এত ভিড়, এবার বিদ্যুৎকে কিভাবে খুঁজবে সেটাই বুঝতে পারছে না। কিন্তু বানি তো বিদ্যুৎকে খুঁজে বের করবেই। কুয়াশাকে তো নিয়েই গেছে, ও তো আসল। কি বলবে বিদ্যুৎ কোথায় আছে। কুয়াশা তখনই উল্টো দিকে দেখে যে বিদ্যুৎ ওদের মধ্যে নাচ করছে। এখানে সব সাধু সন্ন্যাসীরা নাচ করছে, বিদ্যুৎ তো শাড়ি পরে আছে। এবার কুয়াশা ভয় হচ্ছে যে বিদ্যুৎ না ধরা পড়ে যায়। তো সেই কারণেই কুয়াশা পেটে যন্ত্রণা নাটক করছে, বলছে একটু ওয়াশরুমে যেতে হবে। বানি ফার্স্টে নিয়ে যেতে চাইছিল না, এত কুয়াশা নাটক করছে, তারপরে নিয়ে যায়। বানি অন্তরাকে টয়লেটের সামনে গার্ডে রেখেও বিদ্যুৎকে খুঁজতে গেছে। বানি তো এদিকে খুঁজতে ব্যস্ত, আর এদিকে কুয়াশা ঠিক আস্তে আস্তে ওখান থেকে বেরিয়ে বিদ্যুতের কাছে গিয়ে বলে বানি এখানে চলে এসেছে, এখান থেকে পালো। এদিকে বানি খুঁজে কোথাও পায় না, আবার অন্তরার কাছে গেছে। গিয়ে দেখে যে কুয়াশা টয়লেটের ভিতর নেই। ওরা বুঝতে পারে কুয়াশা পালিয়েছে। তখনই দেখে কুয়াশা কার সঙ্গে কথা বলছে, বিদ্যুতের মুখটা দেখতে পায়নি। কুয়াশা ছুটেছে বিদ্যুৎকে নিয়ে, এবার বানিরাও ছুটেছে। বানি আর অন্তরা গিয়ে তো কুয়াশাকেও ধরে, এমনকি বিদ্যুৎকেও ধরে ফেলে ওর ছদ্মবেশে। সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।